এর আগে সুপার কাপকে নিয়ে বিভিন্ন সময় কথা বলতে গিয়ে একটা কথা খুব পরিষ্কার বলেছিলাম যে এআইএফএফ এই টুর্নামেন্টটাকে কন্ডাক্ট করার জন্য ঠিক যতটা সিরিয়াস হওয়া দরকার এআইএফএফ এর, ততটা কিন্তু এআইএফএফ সিরিয়াস হয় না, বা এই সিজনেও এআইএফএফ একদম সিরিয়াস না। আমরা প্রতি সিজনে কোনো না কোনো নতুন নাটক দেখি। এই সিজনে অনেক রকম নাটক অলরেডি আমরা দেখে ফেলেছি, আর মাত্র দুদিন বাকি রয়েছে সুপার কাপ শুরু হতে, এবং তার আগে অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো যে চার্চিল ব্রাদার্স কিন্তু নাম উইথড্র করে নিয়েছে। অর্থাৎ যে ম্যাচটা প্রথম দিনকে সন্ধেবেলায় মোহনবাগান ভার্সেস চার্চিল ব্রাদার্স ছিল, সেই ম্যাচটা ক্যান্সেলড হয়ে যাচ্ছে, এবং সেই কারণে মোহনবাগান সরাসরি বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে। ভালো কথা, চার্চিলকে ফাইনালি এআইএফএফ তারা নিয়ে আসতে পারলো না, এবং অন্য কোনো টিমকেও ম্যানেজ করতে পারলো না যে একটা ম্যাচ তারা খেলে দেবে। যা ক্রাইসিস আপাতত ইন্ডিয়ান ফুটবলে আই লিগ ক্লাবগুলোর, সেই দিক থেকে দেখতে গেলে ঠিক আছে, তারা যা সিদ্ধান্ত নিয়েছে, মানে না আসার যে সিদ্ধান্ত নিয়েছে একদম সেটা ঠিক। আর এসেও চার্চিল ব্রাদার্স সরে গেল, ঠিক আছে, তাদের একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, সেখান থেকে তারা ডিসিশন নিয়েছে। কিন্তু মোহনবাগানের এই ম্যাচটা হবে না। মোহনবাগান জিততো কি হারতো সেটা পরের ব্যাপার, কিন্তু তারপরেই এই নিউজটা যেদিন থেকে ব্রেক হয়েছে তারপর থেকে কিছু ক্রাই বেবি রয়েছে, তাদের কিন্তু কান্নাকাটি জারি রয়েছে। তারা কেউ এআইএফএফ এর যে গাফিলতি রয়েছে বা চার্চিল ব্রাদার্সের পুরোপুরি টুর্নামেন্ট থেকে যে সরে যাওয়া রয়েছে সেটা নিয়ে ভাবিত না। কেন মোহনবাগান বাই পাচ্ছে, কেন মোহনবাগানের একটা জুনিয়র টিম খেলতে যাচ্ছে, এসব নিয়ে তারা ভীষণভাবে চিন্তিত। খুব স্বাভাবিক ব্যাপার। সেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো, এবং অবশ্যই এআইএফএফ এর এই সুপার কাপ নিয়ে উদাসীনতা এবং ভবিষ্যতে কিভাবে এই সুপার কাপ বেটার হতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। দেখো, প্রথমত সুপার কাপ আমাদের দেশের টপ লেভেল ডোমেস্টিক কাপ টুর্নামেন্ট। ন্যাচারালি যে কোনো দেশের একটা করে লিগ যেমন থাকে, একটা করে কাপ টুর্নামেন্ট থাকে। আর পরিষ্কারভাবে বলতে গেলে আমরা যখন এএফসি ক্লাব কম্পিটিশনসের দুটো স্লটের কথা দেখি, সেখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে এল অ্যান্ড সি, অর্থাৎ লিগ আর কাপ। এই দুটো জায়গা থেকে আমাদের দেশের দুটো স্লট থাকে, এবং সেখানে দুটো ক্লাব তারা এএফসি ক্লাব কম্পিটিশনসে যায়। দুটো স্লট পরিষ্কার আমরা জানি 2026-27 অবধি আপাতত আমাদের জন্য সিকিউরড রয়েছে। 2025-26-এ মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে যাবে, এবং সুপার কাপ যারা জিতবে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন রাউন্ডে খেলবে। এই যে স্লটটা, এই স্লটটা 2026-27 অবধি আমাদের জন্য অলরেডি সিকিউরড রয়েছে। কিন্তু তারপরে কি হবে আমরা জানি না। টিমগুলোর ক্লাব লেভেলের যে পারফরমেন্স, মানে এশিয়ান কম্পিটিশনের যে ক্লাব লেভেলের পারফরমেন্স, তার উপরে ডিপেন্ড করে থাকবে। না তো ন্যাশনাল টিমের পারফরমেন্স, না তো ইন্ডিয়ান ফুটবলে যে ক্লাব লেভেল টুর্নামেন্ট হয় তার পারফরমেন্স, কিচ্ছুর ওপর ডিপেন্ড করবে না। এই যে দুটো ক্লাব তারা পরপর দুটো সিজনে গিয়ে এএফসি ক্লাব কম্পিটিশনে কেমন করলো তার উপরে বেশ করে কিন্তু 27, 28, 28, 29 কি হবে সেটা আমরা এক বছর পর জানতে পারবো। যাই হোক, এই ক্লাব কম্পিটিশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে টিমটা যাবে, দ্বিতীয় টিম হিসাবে তারা সুপার কাপ চ্যাম্পিয়নরা যাবে। এবার সেই কারণে সুপার কাপটাকে অন্ততপক্ষে এআইএফএফ করে। যদি এই স্লট না থাকতো তাহলে অন্ততপক্ষে সুপার কাপ প্রতি বছর বিভিন্ন ধরনের প্ল্যানিং আর প্রমিসের পর কিন্তু পোস্টপোন হয়ে যেত, এর আগে যেটা বিভিন্ন সময় হয়েছে। যাই হোক, দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে এই টুর্নামেন্টটাকে কিভাবে প্রফেশনাল করে তোলা যায়, সেই নিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকে আলোচনা করতে। খুব পরিষ্কারভাবে আমি এক লাইনে ছাড়বো যে এই টুর্নামেন্টটাকে যদি প্রফেশনালি কন্ডাক্ট করতে হয়, তাহলে সরাসরি এই টুর্নামেন্টটাকে এফএসডিএল এর হাতে তুলে দাও। এফএসডিএল যেভাবে ইন্ডিয়ান সুপার লিগ করছে, একইভাবে ইন্ডিয়ান সুপার কাপ তুলে দাও তাদের হাতে। না কালিঙ্গা সুপার কাপ দরকার নেই, অন্য কিছু দরকার নেই, ইন্ডিয়ান সুপার কাপ নাম হিসেবে তুলে দাও। আর যদি কোনো স্পন্সর আসে, সেই স্পন্সর যেন অল ওভার ইন্ডিয়ান ফুটবলকে রিপ্রেজেন্ট করার জন্য স্পন্সর হিসেবে আসে। শুধুমাত্র একটা সার্টেন সেকশন বা একটা সার্টেন স্টেট সেখান থেকে যেন স্পন্সরশিপ না আসে, বা তাদের নামটা যেন একটা টুর্নামেন্টের আগে জুড়ে না দেওয়া হয়, এটাও খেয়াল রাখা দরকার। এবং ন্যাচারালি আমরা বিদেশেও দেখি, বা আমাদের এশিয়ান ফুটবলে, বিদেশ বলতে আমরা সবসময় ইউরোপটাকেই ধরে থাকি ফুটবলের ক্ষেত্রে। যদি আমরা ইউরোপের পাশাপাশি আমাদের এশিয়াতে দেখি, বা যদি আমরা লাতিন আমেরিকাতে দেখি, বা অন্যান্য কন্টিনেন্টে দেখি, বিভিন্ন দেশ রয়েছে তারা তাদের এই যে কাপ টুর্নামেন্টটা, এই কাপ টুর্নামেন্ট কিন্তু লিগের সাথে প্যারালালি চলে। লিগের সাথে প্যারালালি চললে দুটো সুবিধা রয়েছে। নাম্বার ওয়ান, প্রত্যেকটা টিম তাদের মেন টিমকে সেখানে খেলানোর সুযোগ পাবে। অ্যান্ড নাম্বার টু, প্রত্যেকটা টিম তাদের যা পারফরমেন্স থাকবে সিজন জুড়ে, তার যে একটা রিফ্লেকশন, সেই রিফ্লেকশন কিন্তু দেশের টপ টিয়ার ডোমেস্টিক কাপ টুর্নামেন্টে পড়বে। অর্থাৎ যে টিম চ্যাম্পিয়ন হবে
সেই টিম কিন্তু সামান্য কিছু ম্যাচ খেলে বা বিভিন্ন সময় ফ্লুকে তারা চ্যাম্পিয়ন হবে না, তারা গোটা সিজনের পারফরমেন্সের বেসিসে চ্যাম্পিয়ন হবে। সেটা যে কেউ হতে পারে। কাপ টুর্নামেন্ট বা নকআউট টুর্নামেন্টের এটা একটা আলাদা রকম মজা, যেটা আমরা বিভিন্ন দেশের কাপ টুর্নামেন্টে দেখি। এবার সেটা যদি করতে হয় তাহলে এফএসডিএল কে দায়িত্ব দেওয়া দরকার। একইভাবে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি স্কেডিউল বার করে আমরা সুপার কাপটা দেখতে চাই। এর পরের প্রসঙ্গটা হচ্ছে যে মোহনবাগান বাই পাচ্ছে, চার্চিল ব্রাদার্স খেলতে আসছে না। মোহনবাগানে কিরকম টিম যাচ্ছে সেই নিয়ে বহু জনের বহু রকম কান্নাকাটি রয়েছে। এবার সবার কান্না মোছানোর ক্ষমতা সবার মধ্যে নেই, কিন্তু কিছু বিষয় নিয়ে কথা বলা তো ডেফিনেটলি দরকার রয়েছে। চার্চিল ব্রাদার্স আসছে না বা চার্চিল ব্রাদার্স এই সুপার কাপে খেলবে না, এই ব্যর্থতার দায়টা কার? এআইএফএফ এর। সুপার কাপে মোহনবাগানের বিরুদ্ধে খেলার জন্য আই লিগ থেকে আরেকটা অন্তত টিমকে শেষ মুহূর্তেও ম্যানেজ করে নিয়ে আসা গেল না, এই ব্যর্থতার দায়টা কার? অবশ্যই এআইএফএফ এর। এবং তার পাশাপাশি টাইমলি অন্য ক্লাবগুলোকে কনভিন্স করা গেল না 13টা আইএসএল টিমের পাশাপাশি অ্যাটলিস্ট 5টা অন্তত পক্ষে আই লিগের টিম, 18টা টিম নিয়ে বা 7টা আরো টিম নিয়ে 20টা টিম নিয়েও সুপার কাপ করা গেল না, গ্রুপ ভিত্তিকে করা গেল না, আরো আগে করা গেল না। এর দায়টা কার? এআইএফএফ এর কিন্তু না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব দায়টা মোহনবাগানে, কারণ মোহনবাগান হচ্ছে কমিটির টিম। মোহনবাগান পুরো সিস্টেমটাকে তৈরি করে দিয়েছে যে কিভাবে কি হবে, কিন্তু আনফর্চুনেটলি মোহনবাগান সিনিয়র টিম নিয়ে সুপার কাপে খেলতে যাচ্ছে না। তাহলে মোহনবাগানকে কিভাবে চ্যাম্পিয়ন করা হবে? হ্যাঁ, অবশ্যই অনেকে অনেক রকম লজিক সাজাতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, যে অলরেডি স্ট্র্যাটেজি সাজানো রয়েছে কিভাবে মোহনবাগানকে একদম ফাইনাল অবধি নিয়ে যাওয়া হবে বা চ্যাম্পিয়ন করে দেওয়া হতে পারে। এবার মোহনবাগানেরও একটা সেকশন অফ ফ্যান্স রয়েছে, তারাও দিন দিন ক্রাই বেবি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না, তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কেন কেন ম্যানেজমেন্ট একটা সিনিয়র টিমকে এই টুর্নামেন্টের জন্য পাঠালো না, কেন বিদেশি যারা ভালো ভালো প্লেয়ার, কেন ইন্ডিয়ান প্লেয়াররা যারা ভালো প্লেয়ার তাদেরকে পাঠানো হলো না, কেন একটা কম্পিটিটিভ টিম পাঠানো হলো না। এর জবাবটা ম্যানেজমেন্টকে দিতে হবে, কেন সিরিয়াসলি নিল না। আমি এর আগে কথা বলেছি যে কেন মোহনবাগান এটাকে সিরিয়াসলি নিচ্ছে না। এর মেন রিজন একটাই, বেসিক রিজন অন্ততপক্ষে যতটুকু আমি অন্তত বুঝতে পেরেছি সেটা একটাই, সেটা হচ্ছে খুব পরিষ্কারভাবে যে মোহনবাগান অলরেডি ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। মোহনবাগান অলরেডি এএফসি কাপ কম্পিটিশনসে একটা স্লট বুক করে নিয়েছে। অর্থাৎ এই যে একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা জেতা বা হারার ওপর মোহনবাগানের যে ম্যাক্সিমাম চান্স রয়েছে সেটা কোনো কিছু ডিপেন্ড করছে না, এক্সট্রা কোনো কিছু ভ্যালু অ্যাড করছে না। উপরন্তু যে ওয়েদারে খেলা হবে, যে পরিস্থিতিতে খেলা হবে, সেটা হয়তো সব প্লেয়ার সেই ধকলটা নাও নিতে পারে, চোট আঘাতের পরিমাণ বেড়ে যেতে পারে, প্লেয়াররা সুস্থ অবস্থায় টুর্নামেন্ট সিজনকে মোটামুটি শেষ করেছে, সেটা ম্যাক্সিমাম প্লেয়ারের জন্য ভালো, আগামী সিজনের জন্য ভালো। কারণ এই টিমটার 90 to 95% টিম কিন্তু একই থেকে যাচ্ছে, 2 to 5% হয়তো বদল হবে। তো কোথাও একটা ভালো স্কোয়াডকে ফ্রি এবং ফ্রেশ রাখার জন্য এই সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নিয়েছে। এবং সব থেকে বড় কথা, এখানে মোহনবাগান অন্ততপক্ষে বাকি টিমগুলোর জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছে গোয়া বাদে। কারণ মোহনবাগান এই টুর্নামেন্টটা জিতলে গোয়া চলে যাবে এফসি কম্পিটিশনসে। বাকি টিমগুলো অন্ততপক্ষে সুযোগ পেয়ে যাচ্ছে এই টুর্নামেন্টটা জিতে এএফসি ক্লাব কম্পিটিশনে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেন মোহনবাগান ম্যানেজমেন্ট সিনিয়র টিম পাঠালো না, সেই নিয়ে সবাইকে জবাবটা দিতে হবে। যে টিমটা যাচ্ছে সেটাও কিন্তু খুব একটা লো কম্পিটিটিভ টিম না। আমি অন্তত পক্ষে যে কোনো দিন যে কোনো ক্লাবের হয়ে, যে কোনো ছোট টিম বড় টিম সবার হয়ে একটা বিষয়ে গলা পাঠাবো, যে অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও তোমাকে ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে। মোহনবাগান সেই জায়গাটা তৈরি করতে পারছে, তার একটাই জায়গা যে অলরেডি মোহনবাগানের দ্য হাইয়েস্ট থিং অ্যাচিভমেন্ট হয়ে গেছে। এবং সেখানে যারা আরএফডিএল এর প্লেয়াররা রয়েছে, যারা ভালো ফুটবল খেলেছে, রিজার্ভ বেঞ্চে অনেক দিন ধরে বসে থাকা প্লেয়ার যারা ভালো ফুটবলটা খেলে তারা কোথাও গিয়ে খেলবে। আমরা নতুন বিদেশি অনেক দিন ধরে বসে থাকা নুনো রেইসকে দেখতে পাবো। এবং তার সাথে কিছু প্লেয়ার রয়েছে যারা সিনিয়র টিমের সাথে গোটা সিজন ধরে ছিল কিন্তু সেইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেনি, সেটা চোটের জন্য হতে পারে বা অফ ফর্মের জন্য, সেই প্লেয়াররা থাকবে। তো এতটাও কিন্তু লেস কম্পিটিটিভ টিম মোহনবাগান সুপার কাপে নামাচ্ছে না। সেখানে যদি আমি সিনিয়র টিম থেকে প্লেয়ারদের কথা বলি তাহলে অবশ্যই আশিক বা সাহাল রয়েছে, নুনো রেইসের মতো বিদেশি প্লেয়ার রয়েছে, দীপেন্দু রয়েছে। তার পাশাপাশি যদি দেখি আমরা ইয়াং প্লেয়ারদের মধ্যে সৌরভ রয়েছে, আমনদীপ রয়েছে।
এই প্লেয়াররা রয়েছে। এবং অবশ্যই আমি তো ডেফিনেটলি তাকিয়ে থাকবো সোহেল আহমেদ ভাট বা পাসাং তামাং এই ছেলেগুলোর দিকে, কারণ এদের মধ্যে একটা ব্রাইট ফিউচার রয়েছে। হতেই পারে যে সুপার কাপের মঞ্চটা তাদের জন্য তৈরি হয়ে গেল। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কি হবে, মোহনবাগান একটা ম্যাচ বাই পেয়েছে, কোয়ার্টার ফাইনালে সামনে ডার্বি হোক বা সামনে কেরালা ব্লাস্টার্স হোক, যাই হোক না কেন মোহনবাগান ম্যাক্সিমাম হারবে, ম্যাক্সিমাম ছিটকে যাবে, এর থেকে তো বেশি আর কিছু হবে না। তো এর জন্য আলটিমেট দিনের শেষে প্লেয়ারদেরকে দায়ী করা যে কি এমন ব্যাপার যে আর ম্যাক্সিমাম 3টে ম্যাচ ফাইনাল অব্দি রিচ করলে সেই 3টে ম্যাচে প্লেয়াররা খেললো না, কিসের এত ক্যাজুয়ালনেস, কিসের এত অন্তত পক্ষে গা ছাড়া ভাব, আমি আমি অন্তত আমার মাথাতে ঢোকাতে পারিনি। কারণ অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন একটা ডেভেলপিং কান্ট্রির হয়ে সবসময় কথা বলি, সেখানে যারা ইয়াং প্লেয়ার রয়েছে তারা যদি কম্পিটিটিভ ফুটবলে বেশি বেশি করে সুযোগ না পায়, সেটা যে কোনো ক্লাব বা যে কোনো দেশের জন্য ক্ষতি। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা দেশ যখন বড় হয়, সেখানে শুধুমাত্র তার ফেডারেশনকে বা তার গ্রাসরুট সিস্টেমকে, তার বিভিন্ন একাডেমিকে দোষ দিয়ে লাভ নেই। প্রত্যেকটা ক্লাব তাদেরও কিন্তু কন্ট্রিবিউশন থাকা দরকার যে তারা কত ম্যাক্স টু ম্যাক্স ইয়াং প্লেয়ারদেরকে ইন্ডিয়ান ফুটবলে বা নিজের দেশের ফুটবলে প্রডিউস করতে পারছে, তারা কতটা হাইয়েস্ট লেভেলে ফুটবল খেলছে এবং কতটা কম্পিটিটিভনেস তাদের মধ্যে ঢুকছে, যে বড় ক্লাব বা অন্ততপক্ষে একটা ইন্ডিয়ান সুপার লিগ ক্লাবের যে প্রেসার, সেই প্রেসারকে তারা রাখতে পারছে, সেটাকে তারা নিতে পারছে। আমরা যদি হায়দ্রাবাদ এফসির একটা এক্সাম্পল ধরি, তাহলে তারা আরও অন্ততপক্ষে অনেক লো প্রোফাইল ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে অনেক বেটার করেছে, মোহামেডান স্পোর্টিং এর ওপরে শেষ করেছে। এবং একটা সময় অন্ততপক্ষে অনেক বেটার প্রমিস ছিল, হয়তো হয়নি সেটা ফুলফিল, কিন্তু তারা সেটা করতে পেরেছে। তাহলে মোহনবাগানের এই ছেলেগুলো যারা সিনিয়র টিমের সাথে থেকে চ্যাম্পিয়ন হয়েছে, ডাবল চ্যাম্পিয়ন হয়েছে, যারা RFDL চ্যাম্পিয়ন করেছে, কেউ কেউ রয়েছে এমনও আসতে পারে যারা ড্রিম স্পোর্টসের চ্যাম্পিয়নশিপের ফাইনাল অব্দি রিচ করেছে, সেখানে রানার্স আপ হয়েছে, এরকম প্লেয়ারও আসতে পারে। তো তাদের উপর কেন ভরসা রাখা যাবে না, কেন বিশ্বাসটা রাখা যাবে না যে এরাও কোথাও একটা ভালো ফুটবল গিফট করতে পারে? ম্যাক্স টু ম্যাক্স কি হবে যদি এই ছেলেরা কোথাও ডার্বি জিতে যায়, যদি কেরালাকে হারিয়ে দেয়, যদি সেমিফাইনাল অব্দি রিচ করে যায়, তাহলে কি হবে? তাহলে আজকে যারা উল্টোপাল্টা বলছে তারাই বলবে ইসি কার নাম হ্যাঁ মোহনবাগান বলে, আলটিমেট তারাই এসে কথা বলবে। আর যদি হেরে যায় তো ম্যাক্সিমাম আরও ম্যানেজমেন্ট দোষী হবে, ম্যানেজমেন্ট গালাগাল খাবে। কিন্তু এই অন্তত সিচুয়েশনে যে ম্যানেজমেন্ট যেমনই হোক না কেন, যারা ইয়াং প্লেয়ারের ওপর অন্ততপক্ষে এই কম্পিটিটিভ ফুটবলে ভরসা রাখে, আমি অ্যাটলিস্ট তাদেরকে প্রেজ করবো। অন্ততপক্ষে এটা লুকাচোপার মতো কোনো ব্যাপার না, এখানে কেউ আমাকে অপোজ করতে পারে, কেউ সাপোর্ট করতে পারে, বাট আমি অ্যাটলিস্ট আমার যেটা মনের কথা রয়েছে, যেটা ওপিনিয়ন রয়েছে, সেটাকেই শেয়ার করব। বাকি তোমরা তোমাদের ওপিনিয়নটা অবশ্যই শেয়ার করতে থাকো, অপোজ করলে অপোজ করো, সাপোর্ট দিলে সাপোর্ট দাও, ডাজন্ট ম্যাটার। বাট কোথাও ফুটবলের যেখানে ভালো হবে সেটাও কিন্তু আমাদের অলওয়েজ বলা দরকার। কারণ একটা ক্লাব যেমন তার সাকসেসের রাস্তাতে এগিয়ে যাবে, ঠিক সেই ক্লাবটা ভালো ভালো প্লেয়ারদেরকে, ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ করে দেবে, এটাও কিন্তু একইভাবে দরকার। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।